শ্বশুর বাড়িতে 2 বছরের সংসার করতে পারলি না ঠিক মতো, এত টাকা খরচ করে তোকে জাঁকজমক করে বিয়ে দিলাম, এখন লোকে আমাকে কি বলবে? তোমার মেয়ে সংসার করতে পারে না, বাপের বাড়িতে এসে বসে আছে, মান সম্মান মনে হয় আর রাখলি না। জবাবে এরিনা বলল, তোমার মেয়েকে কি তোমার এতটাই বোঝা মনে হয়? তোমার পছন্দেই তো বিয়ে করেছিলাম, বড়লোক বাড়ি দেখে বিয়ে দিলে। এমন জল্লাদ শ্বশুর বাড়িতে 2 দিনও কোনো মেয়ে টিকতে পারে না, সেখানে আমি তো 1 বছর সংসার করেছি। আর যদি আমাকে এত বেশি বোঝা মনে হয় তাহলে বলে দিও, নিজের ব্যবস্থা নিজেই করে নিব। এই 1 বছর তো এতবার ফোন করে দুঃখ কষ্টের কথা বললেও তোমরা কোনো ব্যবস্থা নাওনি, এমনকি আমাকে সেখানে দেখতে পর্যন্ত যাওনি। শুধু বলেছ শ্বশুর বাড়ি এখন আমার ঠিকানা, সবকিছু সহ্য করে ওখানে টিকে থাকতে। কেন, আমি কি কোনো পণ্য যে ওখানে টিকে থাকতে না পারলে আমার মেয়াদ চলে যাবে? রুহুল সাহেব এবার মেজাজ হারিয়ে এবার মেয়েকে বললেন, শ্বশুর বাড়ি ফেলে চলে এসেছিস, আর এখন দরজায় দাঁড়িয়ে এত কথা না বলে ভেতরে যা, আশেপাশের লোকজন সব শুনতে পাচ্ছে। রিনা থমথম করে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি বেয়াদব মেয়ে রে বাবা, আমার সাথে পর্যন্ত এভাবে ব্যবহার করছে, না জানি শ্বশুর বাড়ি গিয়ে কি কি করেছিস। রিনা ভেতর থেকে বলে উঠল, কাল সকালেই বুঝতে পারবে ওখানে কি কি করেছি। রুহুল সাহেব মেয়ের কথার অর্থ বুঝতে পারলেন না। পরদিন সকালে রিনার শাশুড়ি এসে চেঁচামেচি করতে লাগলো। রিনা ঘর থেকে শব্দ পেয়ে সেদিকে ছুটে গেল। সে ঘর থেকে বেরিয়ে দেখলো তার শাশুড়ি তার বাবাকে তার সম্পর্কে নানা কথা বোঝাচ্ছে, আর তার বাবা কোনো কথার জবাব দিতে না পেরে মাথা নিচু করে রেখেছে। সে দৌড়ে গিয়ে বলল, তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি, যদি তোকে আর একবার বের হতে বলতে হয় তাহলে কিন্তু মুশকিল হবে বলে দিলাম। রিনার বাবা রুহুল সাহেব অবাক হয়ে পড়লেন, তুই তো শাশুড়ির সাথে এমন ব্যবহার করছিস কেন মা? বাবা তুমি চুপ, এই মহিলা আমার সাথে কি কি ব্যবহার করেছে তুমি সেটা জানো না। বিআই সাহেব মেয়েকে যে কি শিক্ষা দিয়েছেন সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘরে গিয়ে খুন খারাপি করে আসবে। আমার ছেলেকে পুলিশে দিয়ে হেনস্থা করেছে, এখন আমার পরিবারের মান সম্মান আপনাদের হাতে। আপনার মেয়েকে কিভাবে বোঝাবেন একটু বোঝান দেখি। একদম ন্যাকামি করবি না, আমার বাবার সামনে সাধু সাজতে আসবি না। তুই আর তোর ছেলে কেমন ভদ্র সেটা আমার জানা আছে। তোর ছেলেকে তো ডিভোর্স দিবই, তোর নামে আমি মামলা করব। রিনার শাশুড়ি এবার সত্যি কিছুটা ভয় পেয়ে গেলেন, তাই তিনি কিছু আর না বলে বাসা থেকে বেরিয়ে গেলেন। রুহুল সাহেব মেয়েকে কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে রিনাও চোখের জল ছেড়ে নিজের ঘরে চলে গেল। জমিলা খালা রিনার মায়ের মতো, তিনি ছোট থেকে রিনাকে মানুষ করেছেন এই বাড়িতে থেকে। নিজের সন্তান নেই বলেই হয়তো রিনাকে একটু বেশি ভালোবাসেন, তাই হয়তো আজ তার রান্নায় মন নেই। তিনি খুন্তি হাতে চুলার সামনে দাঁড়িয়ে রিনার ভবিষ্যৎ নিয়ে টেনশন করছেন। এমন সময় রুহুল সাহেব এসে বললেন, জমিলা তুমি একবার মেয়েটার সাথে আলাদা করে বসে কথা বলো। জমিলা চোখের জল মুছে বললেন, আমি আপনাকে আগেই বলেছিলাম দুলাভাই, একমাত্র মেয়েকে বিয়ে দিচ্ছেন, ভালো করে খোঁজ খবর নিয়ে বিয়ে দিন। ছেলে শহরে স্থানীয়, বাড়ি ঘর আছে, টাকা পয়সা আছে, তাই আপনি এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে গেলেন। রাহুল সাহেব একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বললেন, আমি আগে জানতে চাই মেয়েটার সাথে কি হয়েছে। আমার মেয়ে না হলে এমন বাজে ব্যবহার করার কথা নয়। জমিলা খালা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখি মেয়েটার থেকে কথাগুলো জানতে পারি কিনা। তিনি রিনার ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে গিয়ে দেখলেন রিনা বিছানায় বসে কাঁদছে। তিনি পাশে গিয়ে বসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে রিনা জমিলা খালাকে জড়িয়ে ধরে বলল, তোমরা আমার সাথে এমন কেন করলে খালা? মা তুই যদি আমাদেরকে খুলে না বলি তাহলে তো আমরা কিছুই বুঝতে পারবো না। তুই আমাদেরকে খুলে বল তোর সাথে কি হয়েছে। তোর বাবার কথা বাদ দে, আমাকে তো তুই মায়ের মতো জ্ঞান করিস, আমাকে বল মা, আমার কথা শুনবে তুমি? শোনো তাহলে। রাতের বেলা মদ খেয়ে বাসায় ফিরল রাতুল। রিনা কাছে গিয়ে ধরতেই রাতুল তাকে ভোগ করতে চাইল। রিনা বলল, আমাকে তুমি এভাবে ছোবে না, ছাড়ো আমাকে, আমি ব্যথা পাচ্ছি। রাতুল হেসে বলল, তুই আমার বউ, তোকে আমার যেভাবে ইচ্ছা সেভাবে ধরবো। এই বলে সে রিনাকে আবারও কাছে টেনে নিতেই রিনা নিজেকে আবারও ছাড়িয়ে বলল, তোমার মুখের মদের প্রচন্ড গন্ধ আমার সহ্য হয় না রাতুল। আমি তোমাকে কতবার বলেছি রোজ রোজ এভাবে মদ খাওয়া তোমার শরীরের জন্য খুব খারাপ। তাছাড়া আমার পেটে তোমার সন্তান, তুমি প্রতি রাতে যেভাবে আমার সাথে শারীরিক মেলামেশা করো তাতে করে আমাদের সন্তানের ক্ষতি হতে পারে। নিজের স্ত্রীকে কেউ এভাবে পশুর মতো ভোগ করে? রাতুল বলল, ঘরের বউয়ের মুখে এত খই ফুটলে তাকে কি করতে হয় জানিস? এই দেখ, বলে তাকে আবারও কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলো। পরদিন সকালে প্রচন্ড জ্বর নিয়ে রিনা যখন বিছানায় কাতরাচ্ছিল তখন তার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার, প্রতিদিন দেখি তোমার নাটক দেখতে হয় আমাকে। প্রতিদিন সকাল হলে কাজকর্ম করার বদলে তুমি বিছানায় শুয়ে থাকো, আর কিছু বললেই আমাকে বলো শরীরে ব্যথা। এসব অজুহাত শ্বশুর বাড়িতে চলবে না। রিনা কোন রকমে উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, একটা মেয়ে হয়ে আমার কষ্ট এভাবে চোখে দেখছেন কিভাবে? তাছাড়া আপনার ছেলেকে আপনি একটুও শাসন করেন না। আপনার ছেলেকে কেমন শিক্ষা দিয়েছেন যে প্রতি রাতে মদ খেয়ে এসে
বউকে এভাবে মারধর করে? আর আপনি কি জানেন আপনার ছেলে আমার সাথে রাতে কথা শেষ হবার আগেই তার শাশুড়ি চিৎকার করে বলল, ছি ছি, শাশুড়িকে এসব কথা বলতে লজ্জা করে না তোর? আর আমার ছেলের নামে আজে বাজে কথা বলবে না। তোকে বিয়ে করেছে নিজের খায়েশ পূরণ করার জন্য। তুই বাধা দিলে মারধর তো করবেই। আর পুরুষ মানুষ টাকা পয়সা ইনকাম করে সংসার চালায়। জগতের এত সমস্যা নিয়ে থাকে, এত সমস্যা নিয়ে সবকিছু সমাধান করে টাকা ইনকাম করতে গেলে একটু ছাইপাশ খেতে হয়। তাতে আমি এমন কোনো দোষ দেখি না। রিনা অবাক হয়ে বলল, আপনার ছেলে আমার সাথে যেটা করেছে সেটা ধর্ষণ ছাড়া আর কিছুই না। আর আপনি এখনো নিজের ছেলের পক্ষে কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ ও আমার ছেলে আর তুই পরের বাড়ির মেয়ে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্নাঘরে যা। রিনা মনে মনে ভাবতে লাগলো, কেমন ঘরে বিয়ে হলো তার, অথচ তার কত স্বপ্ন ছিল। সেসব স্বপ্ন আজ শুধুই অতীত। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাতে যখন রিনা রান্নাঘরে কাজ করছিল, রাতুল ঘরে ফিরল। রিনা দরজা খুলে অবাক হয়ে দেখলো তার স্বামী একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মেয়েটার পোশাক দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অত্যন্ত আধুনিকা। রিনা সামনে আসতেই রাতুল বলল, এটা হচ্ছে আমার ডাল ভাত, যেটা রোজ রোজ খেতে খেতে একেবারে মুখ মরে গেছে। তাই তো আজকে তোমাকে নিয়ে আসলাম আমার কচি বিরিয়ানি। মেয়েটাও হাসি মুখে রাতুলের গাল টেনে বলল, আমি তো তোমার প্লেটে সার্ভ হয়ে বসে আছি জান, প্লিজ টেক মি, আই এম ফুললি ইয়োর্স। রিনা এসব দেখে আর সহ্য করতে না পেরে বলল, রাতুল তুমি এতটা নিচে নেমে গেছো যে আজ ঘরে একটা মেয়ে মানুষ নিয়ে আসলে? কি করব, রোজ রোজ তোমাকে দেখতে দেখতে আর ভালো লাগছে না। তাছাড়া তোমাকে জোর করে রোমান্স করতে হয়। তুমি তো আমাকে কাছে আসতে দাও না, নিজে তো আমাকে কোনোভাবে এন্টারটেইন করতেই পারো না। প্রথমে জোর করে করতে হয়, আর তারপর এক পর্যায়ে মনে হয় যেন একটা মরা লাশ শুয়ে আছে। আর লিজা একটা মডার্ন স্মার্ট মেয়ে, ও একাই আমাকে শীতল করে বিছানায় হার মানাতে যথেষ্ট। রিনা দু চোখের অশ্রুচল মুছে বলল, বিয়ের 1 বছরে তুমি কোনোদিনও ভালোবেসে আমার হাত ধরনি। তোমার প্রতিটা ছোঁয়া ছিল শুধু কামনার। আমি তোমার স্ত্রী রাতুল, কোনো ভোগ্য পণ্য নয়। তুমি যদি আমাকে একটু ভালোবেসে বুকে টেনে নিতে, তাহলে অবশ্যই আমি তোমাকে একজন স্ত্রী হিসাবে নিজের সবটুকু উজাড় করে বিলিয়ে দিতাম। রাতুল বিরক্ত হয়ে বলল, রাখো তো তোমার ন্যাকা কথাবার্তা। চলো ডার্লিং, আমার খুব ক্ষুধা পেয়েছে। আজ কাচ্চি বিরিয়ানি খাবার তো আর সইতে পারছি না। রাতুল লিজাকে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। স্বামীকে অন্য মেয়ের সাথে বিছানার দিকে এগিয়ে যেতে দেখে আর নিজেকে সামলে রাখতে না পেরে ছুটে গেল রিনা। বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে রিনা বলল, রাতুল এটা আমার সংসার, আমার বেডরুম। এখানে তুমি অন্য মেয়ে নিয়ে নষ্টামি করবে, এটা আমি সহ্য করব না। রাতুল আবারও হেসে বলল, তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এটা আমার বাসা। এই বাসায় আমি প্রতিদিন যাকে ইচ্ছা তাকে নিয়ে এসে এনজয় করব। তাতে তুই বাধা দেওয়ার কে? তারা আবারও বিছানার দিকে এগিয়ে যেতে চাইলে রিনা তাদেরকে বাধা দিল। এরপর এক কথায় দুই কথায় রিনাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল রাতুল। বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল রিনার মুখের উপর। রিনা উপায়ন্তর না পেয়ে তার শাশুড়ির রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিল বারবার। এক পর্যায়ে তার শাশুড়ি বাহিরে বেরিয়ে এসে বলল, এটা ভদ্রলোকের বাসা, এত রাতে এভাবে শব্দ করছো কেন? রিনা হেসে বলল, যে বাসায় প্রতি রাতে একজন গৃহবধূকে অন্যায়ভাবে মারধর করা হয় এবং ধর্ষণ করা হয়, এমনকি অন্য মেয়ে নিয়ে বিছানায় আমোদ ফুর্তি করতে যাওয়া হয়, তাকে আপনি ভদ্রলোকের বাসা বলছেন? আর নিজে পুত্রবধূকে এভাবে অত্যাচারিত হতে দেখে দিনের পর দিন মুখে কুলু পেটে বসে আছেন। এমনকি নিজের ছেলে অন্য মেয়ে নিয়ে ঘরে গেছে ফুর্তি করতে, সেটা এতক্ষণে কি আপনার কানে পৌঁছায়নি বলতে চাচ্ছেন? আর এটাই কি আপনার ভদ্রতা? তার শাশুড়ি এবার চিৎকার করে বলল, তুই এবার বেশি কথা বলছিস কিন্তু। আমার ছেলে ইনকাম করেই সংসার চালাচ্ছে, যা খুশি তাই করবে। তোর কথায় উঠবস করতে হবে নাকি? রিনা বলল, আপনার ছেলে আমার কোনো কথা না শুনে একটা মেয়ে নিয়ে আজকে আমার বিছানায় নষ্টামি করতে গেছে। আমি আর সহ্য করব না। আমি এক্ষুনি পুলিশে গিয়ে আপনার নামে মামলা করব এবং সব কথা সবাইকে বলে দিব। রিনার শাশুড়ি নার্গিস বেগম প্রচন্ড ভয় পেয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন, এই মেয়েকে বাসা থেকে বের হতে দেওয়া যাবে না। তিনি ছুটে গেলেন রিনার কাছে। জামিলা খালা এতক্ষণে রিনার মুখের সব কথা শুনে হা হয়ে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? তারপর আমাকে বল। তারপর আমার শাশুড়ি আমাকে পেছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে, আর তারপর দুদিন আমাকে স্টোর রুমে বন্ধ করে রাখে হাত পা বেঁধে। জানো খালা, আমাকে কিচ্ছু খেতে দেয়নি। রিনা খালাকে জড়িয়ে ধরে বলল, আমি কোন রকমে পালিয়ে এসেছি খালা, আমি সব বুঝতে পেরে গেছি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোর বাবাও যদি তোকে জোর করে ওই বাসায় যাওয়ার জন্য, তাহলে আমি তোর খালা তোর বাবার বিপক্ষে দাঁড়াবো। রিনা খালাকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হলো। আরো দুদিন পরে রাতুল শ্বশুর বাড়িতে এসে তার স্ত্রী রিনা আর তার শ্বশুরের কাছে ক্ষমা চাইতে লাগলো। আমার ভুল হয়ে গেছে বাবা, দয়া করে রিনাকে আমার সাথে পাঠিয়ে দিন। রাহুল সাহেব বললেন, খবরদার আর ভুলেও এ কথা আমার সামনে বলবে না। তোমার নামে যেসব মামলা হয়েছে সেগুলো অবশ্যই থাকবে। আর এখন থেকে আমি আমার মেয়ের সাথে আছি, এটা মনে রাখবে।
আমি প্রথম ভুল করেছি শহরের বাড়িঘর দেখে খুব বেশি খোঁজ খবর না নিয়ে তোমার সাথে বিয়ে দিয়ে ফেললাম। আর দ্বিতীয় ভুল করেছি, এই 1 বছরে আমার মেয়ে যতবার ফোন করে আমাকে সমস্যাগুলোর কথা জানিয়েছে আমি তোয়াক্কা না করে সামান্য ছোট ছোট সমস্যা মনে করে এড়িয়ে গেছি। তখন যদি জোর দিয়ে মেয়ের কথাগুলো শুনতাম তাহলে হয়তো আমার মেয়েটা এত চোখের জল ফেলতে বাধ্য হতো না। আমি জানি কেন তুমি এসে ভালো মানুষের নাটক করছো, কারণ আমার মেয়েকে ডিভোর্স দিলে 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে এবং তোমার উপর যে মামলাগুলো হয়েছে সেগুলো থেকে সহজে তুমি রেহাই পাবে না। আমার বাসা থেকে চলে যাও, তোমার কোনো ক্ষমা নেই। রিনা আনন্দে তার বাবাকে জড়িয়ে ধরলো। আমি আছি তোর পাশে মা, তুই কোনো চিন্তা করিস না। আমার মতো প্রতিটা বাবা যদি তার রাজকন্যার পাশে দাঁড়ায় তাহলে কোনো রাতুলের সাহস হবে না কোনো রিনার গায়ে হাত দেওয়ার। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পের মূল মেসেজটি আপনাদের কাছে পৌঁছালেই আমাদের কষ্টটা সার্থক। রাত জেগে আপনাদের জন্য গল্প লিখি এবং খুব কষ্ট করে সকলে মিলে নির্মাণ করি। তাই বলছি, আমাদের আজকের গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনায় অভি, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।